যদি এখন প্রধান উপদেষ্টাকে একটা ইমেল করে বলি যে আমি এই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সাক্ষাৎকার গ্রহণ করতে চাই, জীবনে কি ওই সাক্ষাৎকার গ্রহণের জন্য আমাকে অনুমতি দেওয়া হবে, এরকম কি কোনো প্রোটোকল আছে? ট্রেন্ড বলে যে উনি বিদেশি মাধ্যমে বেশি সাক্ষাৎকার দেন, দেশি মাধ্যমে কম, এবং আমাদের বেশ কিছু ব্যক্তি আছেন বাংলাদেশে তারা এই কাজটা করেন, তারা বিদেশি মাধ্যমে বেশি সাক্ষাৎকার দেন, বাংলাদেশের মাধ্যমে তেমন একটা দিতে চান না। তার বন্ধুরা সবাই কিন্তু পাওয়ারফুল, তার বন্ধুরা সারা দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করেন, বড় প্রতিষ্ঠান পরিচালনা করেন, ড্যানোনের সিইও কিংবা জিনেদিন জিদান, আমরা সবসময় এটাই জেনেছি। তাহলে কি গণমাধ্যম তার নিজের জায়গায় আসলে দায়িত্ব পালন করছে? গণমাধ্যম অনেকদিন থেকে তার দায়িত্ব পালন করতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের এখানে গণমাধ্যমের যে চরিত্র, এই চরিত্র বদলে গিয়েছে যখন আমরা ব্যক্তি মালিকানায় গণমাধ্যমের লাইসেন্স দিতে শুরু করেছি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে শত শত কোটি টাকার মালিকদেরকেই লাইসেন্স দেওয়া হয়েছে। তারা কিন্তু এমন নয় যে তারা ব্যক্তিগত পয়সায় চ্যানেল করেছেন, সবাই ব্যাংক ঋণ নিয়েছেন এবং অনেকে ডিফল্টার হয়েছে। এই প্রক্রিয়া বাংলাদেশে চালু হয়েছিল কেন? কারণ এরা সিম্বায়োটিক হয়ে গিয়েছিল, মিথজীবী, প্রত্যেকের পিঠ বাঁচায়। বাংলাদেশে এমন একটা ন্যারেটিভ তৈরি হয়েছে তুমি ফাঁসিবাদের দালাল। যারা এখন দায়িত্ব পালন করছে তারা তো এখানেই ছিল, তারা তো নতুন করে সাংবাদিকতায় আসেনি গত জুলাই মাস থেকে, তারা তো এখানেই ছিল। তো তারা তো ভিন্ন আদর্শের রাজনীতি ধারণ করেও এই ফ্যাসিবাদের সময় কাজ করেছে। ঢাকা যাবে দেশে সোনালী পের সাথে। আমাদের দেশে শীর্ষ ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণের কি কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে? আমি যদি এখন প্রধান উপদেষ্টাকে একটা ইমেল করে বলি যে আমি এই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সাক্ষাৎকার গ্রহণ করতে চাই, জীবনে কি ওই সাক্ষাৎকার গ্রহণের জন্য আমাকে অনুমতি দেওয়া হবে, এরকম কি কোনো প্রোটোকল আছে ডক্টর আব্দুল তুষার? না, এই অনুমতি দেয়া না দেয়া তো নির্ভর করে যাকে আপনি সাক্ষাৎকার চেয়েছেন তার সিদ্ধান্তের উপরে, এবং আমরা এটা বাইরে থেকে এই মন্তব্যটা করতে পারি না যে আপনি এটা পাবেন নাকি পাবেন না। কারণ আমরা দেখেছি খালিদ মহিউদ্দিন তো পেয়েছেন আগে, আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা তিনি তো খালিদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিয়েছেন, তিনি একসময় গোলাম মুর্তজাকে সাক্ষাৎকার দিয়েছেন। এটা যার যার পছন্দের উপরে। আমাদের ওটা দিয়েছেন তিনি যখন না, কিন্তু তিনি আগেও না তানভীর, তিনি আগেও কিন্তু বাংলাদেশের সব সাংবাদিককে তিনি গোনায় ধরতেন। তিনি তার পছন্দ অনুযায়ী সাংবাদিকদেরকে তার ছবিও তুলতে দিতেন। ধরেন তার ছবি যারা তুলেছেন আপনি দেখবেন যে সব ফটোগ্রাফার তার ছবি তুলতে পারে না এবং সব সাংবাদিক তার সাক্ষাৎকার নিতে পারে না। তিনি পছন্দসই সাংবাদিকদেরকে সাক্ষাৎকার দেন এবং এটা বড় বড় মানুষেরা তারা এটা করেন, এইটাতে আমি কোনো অসুবিধার কিছু দেখি না। অনেক সাংবাদিকও আছেন তারা শুধু বড় বড় মানুষদেরই সাক্ষাৎকার নিতে ভালোবাসে। যেমন আপনার নিশ্চয়ই মনে আছে ওরিয়ানা ফালাচি নামে একজন সাংবাদিক ছিলেন, তিনি বড় বড় লোককে ইন্টারভিউ করতে যেতেন এবং বের হয়ে এসে তাদের সম্পর্কে অত্যন্ত আজেবাজে কথা বলতেন। আপনার নিশ্চয়ই ক্রিস্টিয়ানা আমানপুরের কথা মনে আছে। ক্রিস্টিয়ানা আমানপুর এরকম বড় বড় মানুষদের সাক্ষাৎকার ছাড়া নিতেন না এবং নিতে গেলে তাদেরকে বেশ বিব্রতকর প্রশ্ন করতেন। আল জাজিরাতে যে মেহেদী সম্ভবত তার নাম, তাই না, সে যে সাক্ষাৎকার না আপনি দেখবেন যে সে খুবই অনেক সময় অপ্রীতিকর প্রশ্ন করে, এটাই তার স্টাইল। ফলে কে কাকে সাক্ষাৎকার দেবেন নিজস্ব একটি চ্যানেল খুলেছে, এখন সে নিজে করে। হ্যাঁ, কারণ কতদিন পর্যন্ত তার এরকম মানে কি বলবো সাংবাদিক হয়ে পুরোপুরি মানে গুলির মতো প্রশ্ন করা যাবে? কেউ না কেউ ওই অসুবিধা বোধ করবে এটিএন বাংলার মতো এবং তারপরে বলবে যে মেহেদী তুমি চলে যাও, তবে 6 ঘন্টার মধ্যে চাকরি খেতে পারে না, এটা সম্ভব না। যে জায়গাটা আমরা ছিলাম, আপনি যে প্রশ্নটা করেছেন যে আপনি চাইলে পরে তার সাক্ষাৎকার পাবেন কিনা, ট্রেন্ড বলে যে উনি বিদেশি মাধ্যমে বেশি সাক্ষাৎকার দেন, দেশি মাধ্যমে কম, এবং আমাদের বেশ কিছু ব্যক্তি আছেন বাংলাদেশে তারা এই কাজটা করেন, তারা বিদেশি মাধ্যমে বেশি সাক্ষাৎকার দেন, বাংলাদেশের মাধ্যমে তেমন একটা দিতে চান না। হয়তো তারা মনে করেন যে সেই সব সাংবাদিকই ভালো যারা পুরোপুরি বিদেশি, অথবা সেই সব সাংবাদিক ভালো যারা বিদেশি গণমাধ্যমে কাজ করেন। এই ব্যাপারটি কিন্তু এইবারের সরকারে আমরা লক্ষ্য করেছি। এইবারের সরকার মূলত বিদেশে পড়াশোনা করা অথবা বিদেশে থাকে এরকম লোকদেরকে বেশ পছন্দ করেছেন, অথবা যারা গ্রামীণ ব্যাংক কিংবা গ্রামীণ প্রতিষ্ঠানের সঙ্গে কাছাকাছি কাজ করেছেন তাদেরকে তারা বেশি পছন্দ করেছেন। এবং এটা করবার জন্য মূলত যে ব্যাপারটি ঘটেছে এটি হচ্ছে পশ্চিমা চিন্তা। পশ্চিমা চিন্তা সবসময় মনে করে টিম শুড বি ইয়োর ওন, এবং আমেরিকানরা আরো এটা মনে করে যে আপনি আপনার টিম নিয়ে ঢুকবেন। ফলে ট্রাম্প দেখবেন যে তার মেয়ের জামাইকে পর্যন্ত নিয়ে এসেছিল। আমেরিকানরা এটাকে মনে করে না যে এটা নেপোটিজম। যেমন ট্রাম্প এবার ইলন মাস্ককে নিয়ে এসেছে, সেটা মনে করে না যে তার বন্ধুকে কিংবা কাউকে দেওয়া, তারা মনে করে যে হ্যাঁ দেশকে ভালোভাবে চালাতে গেলে উনি তার নিজের বাহিনী নিয়ে ঢুকেছে। তো এই যে চিন্তাটা, এইটা আমার মনে হয় একটা পশ্চিমা চিন্তা।
ফলে আপনি যে প্রশ্নটা করেছেন এটা আসলে মূলত একটি পশ্চিমা ভাবনা থেকেই এটা ঘটেছে, যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পশ্চিমে পড়াশোনা করেছেন, পশ্চিমের সঙ্গে না জবাবদিহিতার জায়গায় তার বন্ধুরা পশ্চিমা এবং তার বন্ধুরা সবাই কিন্তু পাওয়ারফুল, মানে তার বন্ধুদের আপনি কি তার আমাদের আপনি মজার ব্যাপার, কিন্তু এটা আমি তাকে খুব পছন্দ করি, আমি তাকে ফলো করি অনেকদিন ধরে, তার সব বই পড়ি। আপনি আমাকে বলেন এই যে এত মিডিয়া তাকে নিয়ে এত কথা বলেছে, কোন মিডিয়া তার কোন স্কুলের বন্ধু ধরেন চিটাগাং একসাথে পড়তো তার কোনো সাক্ষাৎকার নিয়েছে? নেয় নাই। কিন্তু আমরা সবসময় জানি যে তার বন্ধু হিলারি, তার বন্ধু বিল গেটস, তার বন্ধু ইমানুয়েল ম্যাক্রো, তার বন্ধুরা সব বড় বড় মানুষ, মানে তার বন্ধুরা সারা দুনিয়াতে রাষ্ট্র পরিচালনা করেন, বড় প্রতিষ্ঠান পরিচালনা করেন, ড্যানোনের সিইও কিংবা জিনেদিন জিদান, আমরা সবসময় এটাই জেনেছি। ফলে আমি মনে করি যে পশ্চিমা ভাবনার কারণেই তিনি সেইভাবেই তার টিমটা তৈরি করেছেন, যেখানে তিনি সবাইকে ব্যক্তিগতভাবে চেনেন অথবা একটা ব্যক্তিগত ধারণা আছে, এবং এই কারণে আমি বলবো যে তার ভাতিজাও তার টিমে আছে, তার ভাইয়ের ছেলে। এই কাজটাই যদি আপনি কিংবা আগের কোনো সরকার করতেন তাহলে বলতেন যে এটা পরিবারতন্ত্র, কিন্তু উনি করলে এটা না, কিন্তু এবং এইটাই হচ্ছে বিষয়, এটা আমরা দেখি দূর থেকে। ফলে আপনি যে প্রশ্নটা করেছেন আমার মনে হয় যে আপনি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, তো সাংবাদিকদের মুখোমুখি হওয়া এবং গণমাধ্যমের মুখোমুখি হওয়া এবং জবাবদিহিতার জায়গা, এটি তো সাংবাদিকদের কাজ। এখানে আমরা যখন দেখি যে নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের নেতারা নির্বাচনী বিতর্কে অংশ নেন, এবং আপনি 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 বিতার্কিক হিসেবে আপনারা জানেন, আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম তখন আমরা একটা ক্যাম্পেইন করতাম যে নির্বাচনী রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিতর্কে অংশ নেওয়া। কোনো রাজনৈতিক দল বাংলাদেশে রাজি হয় না নির্বাচনী বিতর্কে অংশ নেওয়ার জন্য। এবং এই যে মিডিয়া থেকে পালিয়ে বেড়ানোর সংস্কৃতি এবং জবাবদিহিতার মধ্যে না আসা, এবং আপনার পছন্দের সাংবাদিকের কাছে আপনি যাবেন আর আপনার চ্যালেঞ্জিং কোয়েশ্চেন হবে, এটা বুঝতে পারলে আপনি তাকে ফ্যাসিবাদের দালাল বলে একটা তকমা লাগিয়ে দেবেন। তাহলে কি গণমাধ্যম তার নিজের জায়গায় আসলে দায়িত্ব পালন করছে, পারছে? এটা প্রশ্নটা কি আমাকে? হ্যাঁ, আপনাকে। আচ্ছা, গণমাধ্যম অনেকদিন থেকে তার দায়িত্ব পালন করতে পারে না। এর কারণ হচ্ছে আমাদের এখানে গণমাধ্যমের যে চরিত্র, এই চরিত্র বদলে গিয়েছে যখন আমরা ব্যক্তি মালিকানায় গণমাধ্যমের লাইসেন্স দিতে শুরু করেছি। এই লাইসেন্সগুলি কোনোভাবেই গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট, গণমাধ্যমে বেড়ে ওঠা কিংবা গণমাধ্যমের যে প্রিন্সিপাল সেটা বোঝে এমন মানুষরা সেইভাবে লাইসেন্স পান না। লাইসেন্স পেয়েছেন যারা এক ধরনের লয়্যালটি দেখাতে পেরেছেন, যাদের হাতে প্রচুর পয়সা কড়ি আছে, যাদের অনেক প্রভাব আছে, এরকম ব্যবসায়ীরা অথবা রাজনৈতিক ব্যক্তিরা। অনেক সময় ব্যবসায়ীরা লাইসেন্স পেয়েছেন, কিছু রাজনৈতিক ব্যক্তিকে চাপ দিয়ে তাদের ব্যবসার মধ্যে পার্টনার করে দেওয়া হচ্ছে, 5%, 10%, 20% নিতে বলে দেওয়া হচ্ছে। এবং এই যে প্রভাবিতকরণের মধ্যে দিয়ে গণমাধ্যম তৈরি করা, এটা ছিল আমরা যারা 90 সালে গণ অভ্যুত্থান করেছিলাম এরশাদের স্বৈরাচারের বিরুদ্ধে, তখন যে 3 জোটের রূপরেখা হয়েছিল, সেই রূপরেখা সম্পূর্ণ বিরোধী একটা কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডটি আওয়ামী লীগ এবং বিএনপি সমভাবে সমান তালে চালিয়ে গেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে শত শত কোটি টাকার মালিকদেরকেই লাইসেন্স দেওয়া হয়েছে। তারা কিন্তু এমন নয় যে তারা ব্যক্তিগত পয়সায় চ্যানেল করেছেন, সবাই ব্যাংক ঋণ নিয়েছেন এবং অনেকে ডিফল্টার হয়েছেন, এবং তারা প্রত্যেকেই এমন ভাবে গণমাধ্যম তৈরি করেছেন যে গণমাধ্যম প্রথমে মালিকের স্বার্থ দেখে এবং তারপরে লাইসেন্স প্রদানকারীর স্বার্থ দেখে। পৃথিবীতে আপনি কোথাও দেখেছেন যিনি লাইসেন্স দেন তিনি ফুল লতা পাতা হাতে টেলিভিশন চ্যানেলের জন্মদিনে হাজির হয়ে সেই টিভি চ্যানেলের সিইও কে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চলে যান? আমরা দেখেছি বাংলাদেশে টেলিভিশন চ্যানেলে মন্ত্রীরা লাইন দিয়ে কিছুদিন আগে যাকে চ্যানেলের লাইসেন্স দিয়েছেন বাইরে বসিয়ে রেখেছিলেন, হালকা পাতলা ঘুষটুস খেয়েছেন বলে অভিযোগ আছে। আর আমার সাথে তর্কে না যাওয়াই ভালো, আমার কাছে প্রমাণ আছে কারা কারা ঘুষ খেয়েছেন। ফলে যার হাত থেকে ঘুষ খেয়েছেন তাকে তিনি টিভি চ্যানেলে হাজির হয়েছেন ফুলের মালা, ফুলের তোড়া দিয়ে হাজির হতে। তারপরে এমন আমরা দেখেছি যে যেই পুলিশ চ্যানেলকে পাহারা দেন বলে চ্যানেলের খুশি থাকা উচিত, সেই পুলিশের আইজি হাজির হয়েছেন চ্যানেলের মালিককে ভাই ডেকে তাকে ফুল দেওয়ার জন্য। এই প্রক্রিয়া বাংলাদেশে চালু হয়েছিল কেন? কারণ এরা সিমবায়োটিক হয়ে গিয়েছিল, মিথজীবী, প্রত্যেকের পিঠ বাঁচায়। চ্যানেল উল্টাপাল্টা করে মালিকের জন্য, চ্যানেলের কর্মীদেরকে বাধ্য করা হয় মালিকের স্বার্থ দেখার জন্য। কখনো কখনো চ্যানেল এবং গণমাধ্যমের কর্মী, পত্রিকার কর্মীদেরকে বলে দেওয়া হয় আমার গ্রুপের শত্রু যে সেই গ্রুপের বিরুদ্ধে
নিউজ করে। আমার মনে আছে 2005-06 সালের দিকে টিভি চ্যানেল রিপোর্ট করেছিল, একটা ক্যাম্পেইনে নেমে গিয়েছিল প্রথম আলোর বিরুদ্ধে, এইভাবে যে খানিকটা কালো, খানিকটা সাদা, খানিকটা এরকম ভুটা দিয়ে মিথ্যা সংবাদ তৈরি করে প্রথম আলো। এটা টিভি চ্যানেল বিজ্ঞাপন হিসেবে চালাচ্ছে। এটা আমি জেনেছি, মানে আমি তো তখন অনেক গভীরভাবে গণমাধ্যমের সাথে কাজ করি, ফলে এই ঘটনাগুলি কিন্তু আমরা ঘটতে দেখেছি। এক নদী দখলকারী আরেক নদী দখলকারীর বিরুদ্ধে রিপোর্ট করেছেন, কারণ ব্যবসায় সমস্যা। কিছুদিন পরে আমরা কিছুদিন পরে দেখেছি তারা সেই দখল করা নদীর উপরে দুইজন দাঁড়িয়ে হাত মিলিয়ে বলেছেন আমরা এক হয়ে গিয়েছি, আজ থেকে আমরা এক। আবার কিছুদিন পরে আমরা দেখেছি তারা আলাদা হয়ে দুইটা আলাদা আলাদা টিভি চ্যানেল করেছেন। ফলে এই যে প্রক্রিয়াটা, এটা শুধু আপনি সরকারকে দোষী করতে পারবেন না। সরকার এই চুলাতে চোঙ্গা দিয়ে ফু দিয়েছে, আর এই চুলাতে তারা দিয়েছেন হচ্ছে যার যার লাকড়ি, এবং যার যার লাকড়িকে ওই গণমাধ্যমের চুলায় ঢুকিয়ে দিয়ে প্রত্যেকটি লাকড়িকে ক্ষমতাবান করে যার যার চোঙ্গা দিয়ে ফু দিয়ে সেই চ্যানেলের দীপ শিখা জ্বালিয়েছেন, যে কারণে আজকে চ্যানেলের কাজ করে এরকম দীপ শিখা দীপদেরকে পালিয়ে যেতে হয়েছে, কারণ তারা চাঁদাবাজি করছে। তো এই সংকটের সমাধান কি? রাষ্ট্র ব্যবস্থায় যখন সরকার পরিবর্তন হয় তখন টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্রগুলো দখল হয়ে গেছে, এবং আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হয়ে গেছে, অমুকে বলছেন এই সময় টিভি দখল করলাম বলে তিনি একটা দলবল নিয়ে ঢুকে গেলেন, এই 71 টিভি দখল করলাম, অমুক টিভি দখল করলাম। এই যে দখল বাণিজ্য, তো এই দখল বাণিজ্য রাজনৈতিক দুর্বৃত্তায়ন আমরা তো দেখি, এখানেও তো আসলে রাজনৈতিক দলকে সমর্থন করে এমন গণমাধ্যম তো রয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়, এবং নির্বাচনের আগে এখানে গার্ডিয়ান লেবার পার্টিকে সমর্থন দিচ্ছে বা টেলিগ্রাফ কনজারভেটিভকে সমর্থন দিচ্ছে, এবং নির্বাচনের সময় সবগুলো পত্রিকা তাদের প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। কিন্তু সরকার যদি লেবার পার্টি হয়, সে কি কনজারভেটিভের সমর্থন যেই পত্রিকাটি দিয়েছিল সেটিকে বন্ধ করে দিয়েছে? বন্ধ করে দেয়নি। কিন্তু বাংলাদেশে এমন একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে এই ন্যারেটিভ মানে হচ্ছে যে তুমি সরকার পরিবর্তনের আগে এই রাজনৈতিক দলকে সমর্থন করেছে, এখন আমরা ক্ষমতায়, তোমার চাকরিও করা যাবে না, তোমার পত্রিকাও চালানো যাবে না, টেলিভিশন চালানো যাবে না, সব বন্ধ, তুমি ফাঁসিবাদের দালাল। তাহলে যারা এখন দায়িত্ব পালন করছে তারা তো এখানেই ছিল, তারা তো নতুন করে সাংবাদিকতায় আসেনি গত জুলাই মাস থেকে, তারা তো এখানেই ছিল। তো তারা তো ভিন্ন আদর্শের রাজনীতি ধারণ করেও এই ফ্যাসিবাদের সময় কাজ করেছে। ডক্টর তুষার, আপনি সব প্রশ্ন আমাকে করছেন, আপনি মন্ডিকে প্রশ্ন করেন। হ্যাঁ, মন্ডি কিন্তু অনেক, ওনাকে ধরবো, গালাগালি করছে, কি কঠিন প্রশ্ন। আচ্ছা, আমি আপনাকে একটা জিনিস বলি। প্রথম বিষয় হচ্ছে আমরা যখন তুলনা করি, আমরা তখন একেবারে চলে যাই ইংল্যান্ড আর আমেরিকায়, কিন্তু আমরা ভুলে যাই যে ইংল্যান্ড আর আমেরিকার শাসক আর আমাদের শাসক এক না। ফলে আমরা যদি ওই নিয়ম প্রযুক্ত করতে চাই, তাহলে আমরা প্রথমত সবচেয়ে বেশি আশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকারের কাছে। আমরা ভেবেছিলাম যে অন্তর্বর্তী সরকার গণমাধ্যমকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে দেবেন এবং বলবেন যে তারা যার যার নীতি আদর্শ অনুযায়ী যার যার মতো করে সংবাদ প্রচার করতে পারে। মিথ্যা সংবাদ প্রচার করলে, ভুল সংবাদ প্রচার করলে, গুজব ছড়ালে, আপনি নিশ্চয়ই জানেন যে চ্যানেলের নীতিমালা আছে, এবং চ্যানেল কি ধরনের সম্প্রচার নীতিমালা আছে একটি, এবং সেই সম্প্রচার নীতিমালায় বলা আছে যে কি ধরনের সংবাদ প্রচার করলে সেটা রাষ্ট্র ইন্টারভিন করবে, হস্তক্ষেপ করবে, এবং কি ধরনের সংবাদ প্রচার করা ঠিক হবে না। সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা আছে যে আপনি জাতিগত বিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, কোনো গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে পারবেন না, আপনি এমন কোনো সংবাদ ছড়াতে পারবেন না যেটা গুজব, আপনি কোনো মিথ্যা সংবাদ ছড়াতে পারবেন না, আপনি কোনো উদ্দেশ্যমূলক সংবাদ প্রচার করে কাউকে মেন্টালি এবং ফিজিক্যালি হার্ম হয় এই কাজগুলি করতে পারবেন না, এগুলো কিন্তু বলা আছে। ফলে সেই নীতিমালার অধীনে আমি ভেবেছিলাম যে নতুন তথ্য মন্ত্রণালয়, নতুন সরকার, যেহেতু তারা নতুন বন্দোবস্তের কথা বলেছিলেন, তারা সেইভাবে তাদের কর্মকাণ্ডটা পরিচালনা করবে। আমরা লক্ষ্য করলাম যে তারা পুরনো সরকারের মতোই একই ধরনেরই কর্তৃত্ববাদী আচরণ করছেন। যেমন আজকে শুরু করেছেন আপনি যে প্রশ্নটা দিয়ে, যে সংস্কৃতি উপদেষ্টা বক্তব্য, সংস্কৃতি উপদেষ্টা কিন্তু বলেছেন যে তিনি কোনো হস্তক্ষেপ করেন নাই। মুন্নি সেটাকে সমর্থন করেছেন, আমিও সমর্থন করি, তিনি হস্তক্ষেপ করেননি। কিন্তু যখন এইভাবে অন্যায়ভাবে তিনজন লোককে শুধু একটা প্রশ্ন করার জন্য ভয়ে হোক বা যে কোনো কারণে হোক তিনজন মানুষকে চাকরিচ্যুত করা হচ্ছে, তখন কি তারা স্বতঃপ্রণোদিত হয়ে একটা ফোন করতে পারতেন না যে এদের চাকরিটা থাকুক?
কিংবা এই ধরনের হার্শ ব্যবস্থা নিবেন না। আমি তো আশা করেছিলাম তথ্য উপদেষ্টা এটা করবেন, সংস্কৃতি উপদেষ্টা যদি নাও করেন, তারপরে সংস্কৃতি উপদেষ্টা এটা করতে পারতেন। কে আমাদের সংস্কৃতি উপদেষ্টাকে চেনে না? সংস্কৃতি উপদেষ্টা তো এই মিডিয়ার মধ্যে বড় হয়েছেন এবং তিনি এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বড় হয়েছেন, তিনি কিন্তু জার্নালিস্ট কমিউনিটি থেকে বড় হয়েছেন। ফলে তিনি মানুষকে আনন্দ দিয়েছেন, তিনি মানুষকে নানান ধরনের প্রশ্ন কিংবা নানান ধরনের ভাবনা তার সিনেমার মধ্যে দিয়েছেন। তার কাছে সিনেমা আছে, নাম টেলিভিশন, অথচ সেই টেলিভিশন থেকে 3টা লোকের চাকরি চলে যাচ্ছে। তিনি একটা ফোন করতে পারতেন না? আমি কিন্তু আশা করেছিলাম যে তিনি ফোন করে তিনি ফেসবুকে লিখবেন যে আমার যে 3 ভাইকে চাকরিচ্যুত করা হয়েছে, আমি তাদের চাকরিচ্যুত করতে বলি নাই, কিন্তু তাদের চাকরিচ্যুত করার পরে আমি বাধা দিতে বলেছি, আমি বলেছি যে এটা করো না, এটা নিয়ম না। কোনটা নিয়ম সেইটা তো আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। উনি বাধাও যেহেতু দেননি, তাহলে মৌনতাই সম্মতির লক্ষণ। মৌনতা সবসময় সম্মতির লক্ষণ না, মৌনতা অনেক সময় ভয়েরও লক্ষণ। বহু মানুষ তো গত 16 বছর কিংবা তারও আগে চুপ করেছিল। চুপ করে থাকা মানেই সম্মতি না, চুপ করে থাকা অনেক সময় ভয়, ভীতি, চুপ করে থাকা অনেক সময় চাপ। উপদেষ্টার ভয়টা কোথায়?